গোপিনপুর গ্রামটি ছবির মতো সুন্দর ও নিরিবিলি একটি গ্রাম। চারপাশে গাছগাছালি, পুকুর, ধানের ক্ষেত আর কাদামাটির ঘ্রাণে ভরা সুন্দর এই গ্রামটি দেখলে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। এই গ্রামের মানুষজন মাঠে কাজ করে। কাঁচা রাস্তা দিয়ে যখন গরুর পাল হেঁটে যায় তখন যেন গ্রামটিকে আরো সুন্দর লাগে দেখতে। আর সন্ধে নামলেই ভিড় জমায় পাড়ার মোড়ের একমাত্র চায়ের দোকানে। কিন্তু এই শান্ত গ্রামের মধ্যে লুকিয়ে আছে এক অজানা রহস্য, এক ভয়ঙ্কর অভিশাপ, যার শুরু হয়েছিল দুই ভাইয়ের করা একটি গোপন পাপের মধ্য দিয়ে। দেবেশ আর রমেশ কি ভেবেছিল তাদের করা একটা ভুলের কারণেই তাদের জীবনে ও তাদের পরিবারে নেমে আসবে শোকের ছায়া? রাতের নিস্তব্ধতা যেন নেমে এসেছে গোপিনপুরে। কাছে কিংবা দূরে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। শুধুমাত্র দেবেশের বাড়িটা এখনো জেগে আছে নিশ্চিন্তে। ঘরের ভেতরে একরাশ বিরক্তি নিয়ে জেগে আছে দেবেশ ও রমেশ। খানিক আগেই বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার বানিয়েছে চারিদিক। কোথাও এক ফোঁটা বাতাস নেই। গরমে যেন দম বন্ধ হয়ে আসছে তাদের। বিছানায় শুয়ে ঘেমে একাকার হয়ে গিয়েছে দেবেশ ও রমেশ। কেউ কথা বলছে না, যেন কথা বললেই গরম আরো পেয়ে বসবে তাদের দুজনকে। তবুও কি একটা ভেবে দেবেশ তাকালো রমেশের দিকে। দাদা, চল বাইরে যাই, আজ তো বাড়িতে মা নেই, তাই বারণ করারও কেউ নেই। যাবি বলছিস? এই অন্ধকারে বাইরে গিয়ে আবার ভয় পাবি না তো? আরে ধুর, ভয় পাবো কেন? আমি কি এখনো বাচ্চা আছি নাকি? ভেবে বলছিস তো? এখনো সময় আছে, ভেবে বল রমেশ। দেবেশের হাসি দেখে কিছুটা রেগে গেল রমেশ। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দেবেশের দিকে তাকালো সে। এই দাঁড়া দাঁড়া, তুই কি আমার সাথে মজা করছিস দাদা? দেখো কাণ্ড। আরে তুই কি আমার বন্ধু নাকি যে তোর সাথে আমি মজা করব? তুই তো আমার ছোট ভাই, বড় আদরের ছোট ভাই। ও হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি এসব বুঝি। আচ্ছা বাবা, আমারই ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। খুশি তো এবার? খুশি। চল চল, এবার বাইরে যাই। ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়ার কারণে কেউ কাউকে ছাড়া যেন একটা রাতও কাটাতে চায় না। আর তাই তো তাদের মা মামার বাড়ি বেড়াতে গেলেও তারা দুই ভাই একসাথেই রয়ে গিয়েছে বাড়িতে। ঘরের ব্যবসা গরম থেকে রেহাই পেতেই বাড়ির সামনে মাচাটায় এসে বসেছে দেবেশ ও রমেশ। বিদ্যুৎ আসতে যেন একটু বেশি দেরি করছে আজ। অন্ধকারের মধ্যে হঠাৎ করেই কিছু একটা নড়ে উঠতে দেখল রমেশ। বিষয়টা সত্যি নাকি নিছকই চোখের ভুল, সেটা বোঝার জন্য আবারও সেদিকে তাকালো সে। এবারও যেন কাউকে নড়ে উঠতে দেখল রমেশ। রমেশকে সামনের দিকে একভাবে তাকিয়ে থাকতে দেখে দেবেশও দেখল সেদিকে। হঠাৎ করেই একটা ছোট্ট মেয়ে বেরিয়ে এলো তাদের সামনে। মেয়েটি তাদের সামনে আসতেই অবাক হয়ে তাকিয়ে রইল তারা দুজন। এ কি, কে তুমি? আর এত রাতে এখানেই বা কি করছো তুমি? আমি মালিনী, সেই সন্ধ্যা থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখানে একা একা দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ ভয় করছিল, তাই তো তোমাদের দেখে এগিয়ে এলাম। কিন্তু মালিনী, তুমি এখানে সন্ধ্যে থেকে কেন দাঁড়িয়ে আছো? তোমার বাবা মা কোথায়? আমার তো মা বাবা নেই, আমি বাড়িতে একা একা থাকি। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সামনে দুটো কুকুর দাঁড়িয়ে, তাই ছোপের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে পড়ি। কিন্তু সন্ধে হওয়ার জন্য আর বাড়ির দিকে যেতে পারিনি। দেখো কাণ্ড, সন্ধে হয়েছে বলে সে বাড়ি যায়নি, অথচ এত রাতে পর্যন্ত এখানটায় দাঁড়িয়ে আছে। এত দূর যখন এলি
আর একটু এগিয়ে আমাদের বাড়ির ভেতর যেতে পারলি না? রমেশের কথা শুনে ভীষণ রাগ হলো মালিনীর, কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সে বলতে লাগলো, আমি তো ছোট মানুষ, আমি কি আর এত কিছু বুঝি বলো? আহ রমেশ, তুই একটু চুপ কর না। আচ্ছা মালিনী, তোমার বাড়ি কোথায় বলো তো? মানে জায়গাটার নাম বলো, আমরা তোমাকে দিয়ে আসছি। কিন্তু দাদা, আমি তো নাম বলতে পারি না। এখন তাহলে উপায় কি বলো তো? কোথায় যাবে তুমি? বলছিলাম কি দাদা, আজকে রাতটা তোমাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে? আমি আমি সকাল হলেই চলে যাব। মালিনীর কথা শুনে চিন্তিত হয়ে গেল দেবেশ। কি করবে বুঝতে পারছিল না সে। এতটুকু মেয়েকে এইভাবে রাস্তায় রেখে দেওয়াটাও ঠিক হবে না। ঠিক আছে, আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকো। তোমাদের অনেক দয়া গো দাদা বাবু। পরদিন সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে দেবেশ ও রমেশ। তাদের চোখে মুখে একটা চাপা উত্তেজনা কাজ করছে, কিছুটা আতঙ্ক ও কিছুটা সন্দেহ কাজ করছে একসাথে। বারান্দার কোণে দাঁড়িয়ে দুজন চুপচাপ তাকিয়ে আছে উঠানের দিকে। কাল রাতে আশ্রয় চাওয়া মেয়েটা সকাল হতে না হতেই কেমন উধাও হয়ে গিয়েছে আকস্মিকভাবে। কেন আসলো, কেনই বা গেল, কিছুই যেন বুঝতে পারছে না তারা। মেয়েটা কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু, সেটা নিয়েও সন্দিহান তারা। রে দাদা, মেয়েটা এমন হুট করেই কোথায় হাওয়া হয়ে গেল রে? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে। কেমন অদ্ভুত যেন মেয়েটা, হুট করে রাতে এলো, আবার সকালেই উধাও হয়ে গেল। আমার মনে হয় কি দাদা, মেয়েটা মনে হয় নিজের বাড়িতে চলে গিয়েছে, আমরা ঘুমিয়েছিলাম বলে ডাকেনি। কি জানি রে, কিছুই তো বুঝতে পারছি না। একদিকে কিন্তু ভালোই হয়েছে দাদা, মা এসে মেয়েটিকে দেখলে ভীষণ রেগে যেত। রমেশের কথার কোনো উত্তর দিল না দেবেশ, উল্টে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল একপাশে, যেন রমেশের কথাটা খুব গভীরভাবে ভাবছে সে। দেবেশকে চুপচাপ থাকতে দেখে বিচলিত হয়ে উঠল রমেশ। কি রে দাদা, কিছু বলছিস না যে? কিছুই মাথায় আসছে না রে রমেশ, মাথাটা ঝিমঝিম করছে। হুট করে শরীরটা মনে হচ্ছে গরম হয়ে গেল। বলিস কি দাদা, আমারও তো একই অবস্থা হচ্ছে রে। এই জ্বরের তাপমাত্রা এত বেশি যে মনে হচ্ছে শরীরটা ফেটে যাবে এবার। রাত থেকে এসব কি হচ্ছে বলতো রমেশ? আমরা কি তাহলে কোনো ঘোরের মধ্যে ঢুকে পড়েছি? জানি না রে দাদা, কিন্তু ধীরে ধীরে শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে রে। সেদিন বিকেল হতে হতেই জ্বরের তাপমাত্রা বেড়ে গিয়ে শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল দেবেশ ও রমেশের। এরপর 3 দিনের মাথায় তাদের দুজনেরই মৃত্যু হয়। এরপর আরো 7 দিন পেরিয়ে গেল দেখতে দেখতে। এই 7 দিন সাবিত্রীর বাড়িতে ঘটে গিয়েছে নানা অঘটন। 3 দিনের জ্বরে বড় দুটো ছেলেকে হারিয়ে যেন পাগল প্রায় শিবানী। এই সামান্য জ্বরের জন্য ছেলে দুটো এইভাবে যে দুনিয়া থেকে চলে যাবে, সেটা কিভাবে হলো যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। 7টা দিন যেন 7টা বছরের মতো কেটেছে সাবিত্রীর। এই শান্ত ঘরটায় কেবল চলছে কান্নার আওয়াজ আর শোকের ছায়া। বড় দুই দাদাকে হারিয়ে যেন দিশেহারা হয়ে গিয়েছে বরুণও। দাদাদের এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। জানো মা, দাদারা আর আমাদের মাঝে নেই, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না মা। সামান্য জ্বরেই কেউ এমনভাবে চলে যায় নাকি? ওরা তো একদম ঠিকঠাকই ছিল, তবে কি করে কি হলো বলো তো মা? জানি না রে বরুণ, আমি নিজেও যে কিছুই বুঝতে পারছি না। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খাওয়ালাম, তবু যে কেন এমন হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কার সঙ্গে গল্প করব?
রমেশ দাদা তো প্রতিদিন রাতে আমার পাশে বসে গল্প বলতো, বড় দাদা পড়াতো। এখন ঘরে ঢুকলেই যে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে মা। আমি জানি না রে বাবা, বিধাতা আমাকে কোন অপরাধের শাস্তি এভাবে দিলেন। ঘরের প্রতিটা জিনিসে এখন তাদের ছোঁয়া। ওই খাটটা, ওই চেয়ারটা, এমনকি ওদের চায়ের কাপটাও এখনো ধোয়া হয়নি। আমার কেবলই মনে হয় ওসব ধুয়ে ফেললে ওদের ছোঁয়াও মিলিয়ে যাবে। থাক মা, আর কেঁদো না। এভাবে কাঁদলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। এখন এই কান্নাই যে আমার একমাত্র ভাগ্য রে বাবা। তবুও আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে মা। তোমাকে স্বাভাবিক হতে হবে, বাঁচতে হবে। তুমি না থাকলে আবার কি হবে বলো? সেই রাতের পর থেকেই সাবিত্রীর ঘরে নেমে আসে অজানা অন্ধকার। বরুণ ধীরে ধীরে স্বাভাবিক হতে পারলেও স্বাভাবিক হতে পারছে না শিবানী। দুটো ছেলেকে হারানোর ব্যথা যে কি তা এত সহজে ভুলে যাওয়ারও নয়। গোপিনপুর গ্রামের আকাশে তখন কালি মেঘে জেঁকে বসেছে অমাবস্যার রাত। চারপাশে পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। সাবিত্রীর বাড়ির উঠানে একাকী দাঁড়িয়ে আছে মালিনী। বারান্দার টিমটিমে আলোয় তার মুখটা ছেয়ে গিয়েছে আধো ছায়ায়। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, অথচ ভয়ানক গভীর। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে বিস্ময় চোখে মালিনীর দিকে তাকিয়ে আছে সাবিত্রী। তার মানে তার মনে এক অজানা আতঙ্ক, কিন্তু মনের মাঝে বিশাল মায়া। এমন মায়া মাখানো মুখের দিকে তাকিয়ে মায়া ছাড়া কি ঘৃণা বা সন্দেহ আসা সম্ভব? শিবানীও যেন সন্দেহ করতে পারল না মালিনীকে। কে গো তুমি? এই সন্ধেবেলা আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে কি করছো? আমি এই পথ ধরে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ সন্ধে নামায় আমি আর পথ চিনতে পারছি না। আমাকে আজকের রাতটা তোমাদের বাড়িতে জায়গা দেবে গো? শুধু আজকের রাত, সকাল হলেই আমি চলে যাব। কি বিপদে ফেলে দিলে বলো দেখি মেয়ে। এতটুকুন একটা বাচ্চা মেয়ে, তোমাকে আশ্রয় না দিয়ে তাড়িয়েই বা দেব কিভাবে? আমি অনেক লক্ষ্মী মেয়ে গো কাকিমা, দাও না গো আজকের রাতটা থাকতে। এত রাতে আমি একটা বাচ্চা মেয়ে কোথায় যাব বলো? মালিনীর কথায় যেন মন গলে গেল শিবানীর। হাসি মুখে মালিনীর দিকে তাকালো সে। আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে, ঘরে এসো। তুমি অনেক ভালো গো কাকিমা। রাতের কাজকর্ম খাওয়া দাওয়া সেরে একসাথে বিছানায় শুয়ে আছে শিবানী ও মালিনী। মাত্র কয়েক ঘন্টায় মেয়েটার প্রতি কেমন একটা মায়া জন্মে গিয়েছে শিবানীর। পরম যত্নে মালিনীর দিকে তাকিয়ে আছে সে। তা হ্যাঁ গো মেয়ে, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি গো? মালিনী, আমার নাম মালিনী। মালিনী? বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো কেউ নেই, আমি একাই থাকি। আহারে, আমার ভীষণ ঘুম পেয়েছে গো কাকিমা, আমি এখন ঘুমাই কেমন? কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল মালিনী। মালিনীর সাথে শিবানীও যে কখন ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না সে। ভোরের দিকে হঠাৎই ঘুম ভেঙে যায় শিবানীর। চোখ মেলে দেখে মালিনী তার পাশে নেই। মালিনীকে তার পাশে দেখতে না পেয়ে ভীষণ অবাক হয়ে যায় শিবানী। সে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আশেপাশে কোথাও নেই মালিনী। মালিনী, মালিনী, কোথায় তুমি? মালিনী, বলি একা একা এত রাতে কোথায় গেলে বলো তো? বাইরে যাওয়ার হলে আমাকে ডাকলেই তো পারতে।
শিবানীর চিৎকার যেন পৌঁছালই না মালিনীর কানে। মালিনীর কোনো সাড়া শব্দ না পেয়ে বিচলিত হয়ে উঠল শিবানী। ভোরের আলো তখনও পুরোপুরিভাবে ফোটেনি। চারপাশে অন্ধকার ছায়া রয়ে গিয়েছে এখনো। সেই সাবিত্রীর বাড়িতে আবারও নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বরুণের ঘরে আজ এক অদ্ভুত ভয় ছড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে বরুণ। তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপে মালিনী। শান্ত মালিনীকে এমন বিধ্বংসী রূপে দেখে যেন স্তব্ধ হয়ে গিয়েছে শিবানী। তার কেবলই মনে হচ্ছে এই মেয়ে তো সেই কোমলমতি মালিনী নয়, মালিনী হতেও পারে না। তাহলে কে এই মেয়ে? এই এখানেই বা এভাবে দাঁড়িয়ে আছে কেন? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন শিবানীর মনে, যার উত্তর কেবলমাত্র এই মেয়েটি দিতে পারবে। কে কে তুমি? তুমি তো মালিনী নও, মালিনী হতেই পারো না তুমি। তাহলে বলো, কে তুমি? তুমি ঠিকই বলেছ, আমি মালিনী নই। তাহলে কে তুমি? আর আমার বাড়িতে কেন এসেছো? সেদিন বাড়িতে তোর ছোট ছেলে ছিল না, নয়তো আমার আজ এখানে আসা লাগতো না। একদিনে পুরো কাজটা সেরে ফেলতাম। এসব কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে মালিনী। তার আসল রূপে ফিরে আসে সে। মালিনীকে একজন বৃদ্ধা মহিলা হতে দেখে অবাক হয়ে যায় শিবানী। আমি মালিনী নই, আমি একজন বৃদ্ধা মহিলা যে কেবল মালিনীর রূপে ছিল এতক্ষণ ধরে। তুমি যেই হও তাতে আমার কিছু না। তুমি শুধু বলো, তুমি আমার সাথে কেন এসব করছো? আমি তোর ছোট ছেলেকে মারতে এসেছি। সেদিন দুটোকে মেরে গিয়েছি 3 দিনের অসহ্য যন্ত্রণা দিয়ে, কিন্তু সেদিন তোর ছোট ছেলেটা বেঁচে গিয়েছে আমার হাতে। কিন্তু তুমি মারতে চাইছো কেন আমার ছেলেকে? আর আমার দুটো ছেলেকেই বা কেন মেরেছো? কি অপরাধ তাদের? শিবানীর কথা শুনে হু হু করে কেঁদে ওঠে বৃদ্ধা, আর কান্নার শব্দে যেন পুরো ঘরটা কেঁপে ওঠে। সেই সাথে বৃদ্ধা মহিলা পুরোপুরি ভূতে রূপান্তরিত হয়। সেদিন যদি তোর ছেলে দুটো আমাকে বাঁচাতো, তবে আজ আমার এমন পরিণতি হতো না রে। কি হয়েছিল সেদিন? সেদিন কি করেছিল আমার ছেলেরা? শোন তাহলে। কয়েক মাস আগে সন্ধ্যাবেলায় ওই রাস্তায় আমি অসুস্থ হয়ে পড়ে যাই। আমাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ ছিল না। আমি হঠাৎ করে দেখি তোর 2 ছেলে আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি তাদের ডাকলাম, তারা আমার সামনে দাঁড়ালো। আমি তাদের সামনে কাকুতি মিনতি করলাম আমাকে যেন একটু সাহায্য করে। তারা করলো না, উল্টে আমার কথা শুনে তোর 2 ছেলে হাসাহাসি করলো। এরপর আমাকে সেখানে ফেলে রেখে চলে গেল। আর আমার ছেলেরা এমন একটা কাজ করেছে? ছি 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 ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। শিবানীর কথা শুনে হা হা করে হেসে উঠল বৃদ্ধা। সেই হাসির মাঝেই যেন একটা চাপা কষ্ট অনুভব করলো শিবানী। কি বললি? তুই কি বললি এক্ষুনি? এই ঘটনা শুনে তোর মরে যেতে ইচ্ছে করছে? আমি সেদিন সেখানেই মরে গিয়েছি রে। প্রায় 3 দিন আমি সেখানে মরে পড়েছিলাম। আমাকে কেউ উদ্ধার করেনি, কেউ না। এমনকি তোর ছেলেরা ফেরার পথে দেখেছে যে আমি মরে গিয়েছি, তখনও তাদের মনে একটু অনুতাপ হয়নি রে। আর তাই আমি তাদের 3 দিনের কষ্ট দিয়ে মেরেছি। আর আজকে তোর ছোট ছেলেকে মারবো,
ক্ষমা করো বুড়িমা, আমার ছোট ছেলের তো কোনো দোষ নেই। যারা দোষ করেছে তাদেরকে তো তুমি শাস্তি দিয়েছো। আমার আমার বরুণকে তুমি মেরো না। না, কোনো ক্ষমা হবে না। আমি তোর ছেলেকে মেরে ফেলবো। আর ছেলেটা এমনিও আর সুস্থভাবে বাঁচতে পারবে না বুড়িমা। দেখো না ছেলেটা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। আজ বাঁচলেও সে স্বাভাবিক হবে না। তাই বলছি, আমার ছেলেটাকে তুমি প্রাণ ভিক্ষা দাও বুড়িমা, আমি অনুরোধ করছি তোমার কাছে। আজ তোর জন্যই তোর ছেলেটা বেঁচে গেল, কিন্তু ওকে তুই সাবধানে রাখিস। কোনো উঁচু নিচু দেখলেই কিন্তু ওকেও আমি শেষ করে দেব। তুমি যা বলবে তাই হবে বুড়িমা। নিজের প্রতি হওয়া অন্যায়ের শাস্তি বৃদ্ধা নিজে দিলেও শেষে যেন একজন মায়ের মমতার কাছে হেরে যায় সে। বাধ্য হয়ে বরুণের প্রাণ ভিক্ষা দিয়ে মালিনী ওরফে বৃদ্ধা মহিলা ঘর থেকে বেরিয়ে যায় হাসি মুখে।